দেশের বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। অকটেন, পেট্রোল, কেরোসিন লিটারে 5 টাকা বৃদ্ধি। অপরিবর্তিত থাকছে ডিজেলের মূল্য। মধ্যরাত থেকেই হলো কার্যকর। সামনে কঠিন সময়, সতর্ক না হলে দেশের ক্ষতি। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় বললেন প্রধানমন্ত্রী, সরকারকে সফল করতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। প্রভাব বিস্তারের মাধ্যমে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ। আবারও অভিযোগ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের। ঠিকমতো প্রশিক্ষণ নিতে বললেন এনসিপির মুখপাত্র। প্রকল্প নামে 15 কোটি মুরাদনগরে এবং দেবিদ্বারে 10 কোটি টাকা ওনারা নিয়ে গিয়েছে। বিএনপি কিছু শিক্ষিত লোকদেরকে প্রশাসক হিসেবে বসানো দরকার ছিল সারা দেশে, অথবা তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা। মারা যাওয়া শিশুদের পরিবারের সাথে কথা বলল তদন্ত কমিটি। রোববারও সাংবাদিকদের উপর চড়াও কর্মচারীরা। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বিশ্ব বাজারের সাথে সমন্বয় রেখে আবারও দেশের বাজারে বাড়ল অকটেন, পেট্রোল এবং কেরোসিনের দাম। লিটার প্রতি বেড়েছে 5 টাকা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকছে। নতুন দাম মধ্যরাত থেকেই কার্যকর হবে। রোববার রাতে তেলের দাম বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। নির্ধারিত নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে অকটেনের দাম 140 থেকে বেড়ে 145 টাকা, পেট্রোল 135 থেকে বেড়ে 140 টাকা এবং কেরোসিন 130 থেকে বেড়ে 135 টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম 115 টাকাতেই অপরিবর্তিত থাকছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, সতর্ক না হলে দেশের অনেক ক্ষতি হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় দলের চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন সেভাবেই চলার চেষ্টা করছে বর্তমান সরকার। জনগণের দৃষ্টিতে বিএনপি সরকারকে সফল করতে দলীয় নেতাকর্মীদের নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। ঠিক ৪৫ বছর আগের এক ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিন গানের শব্দে। জাতি হারায় এক কীর্তিমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যার বিচার হয়নি আজও। বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আলোচনা সভায় দীর্ঘদিন পর সাবেক রাষ্ট্রপতির হত্যার বিচার চাইলেন দলের তরুণ নেতারা। পুত্র হিসাবে পিতা হত্যার বিচার নয়, একজন প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে শুরু করতে হবে। কারা হত্যা করেছিল, কারা এর মাস্টার মাইন্ড। এ সময় মঞ্চে ছিলেন জিয়াউর রহমানের পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন সাবেক রাষ্ট্রপতির একসময় সহকর্মী, বিএনপির সিনিয়র নেতা ও বরেণ্য শিক্ষাবিদরাও। তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। আমি বারবার যে কথাটা বলি, সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন। যে মানুষটি না থাকলে মুক্তিযুদ্ধই হতো না, তাকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এবং সেই সুযোগ গ্রহণ করে তাকে হত্যা করার, সেটা তারা করেছিল। আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই তার বাবার স্মৃতিচারণ করেন। এ সময় শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের
ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়ার পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনার চেষ্টা করছে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। সেজন্য বর্তমান সরকারকেও জনগণের কাছে সফল করতে হবে। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এ সময় দেশের উন্নয়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সেই দায়িত্ব দিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার 2 উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন এনসিপির আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ। এই অভিযোগ কুমিল্লার জেলা পরিষদ প্রশাসকের। আসিফ হাসনাত 25 কোটি টাকার সেই বরাদ্দ নেয়নি তা অস্বীকার করতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। অন্যদিকে আসিফ মাহমুদের মন্তব্য, বিএনপি ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই প্রশাসক নিয়োগ দেয় রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য বুঝতে পারছে না। আর হাসনাত আবদুল্লাহর দাবি, তার উপজেলার জন্য দেয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমেই 42টি প্রকল্পে ব্যয় হয়েছে। 5 কোটি টাকার একটা হিসাবও ফেসবুক পোস্টে দিয়েছেন তিনি। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মুস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে নিজ উপজেলা মুরাদনগরের জন্য 15 কোটি টাকা নিয়েছেন, আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক পরিচয়ে দেবিদ্বারের জন্য নিয়েছেন 10 কোটি টাকা। তখন তিনি সংসদ সদস্যও ছিলেন না। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আবদুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। তার এই অভিযোগের পর হাসনাত আবদুল্লাহর সঙ্গে এক ফোনালাপে মুস্তাক মিয়াকে বলতে শোনা যায়, তিনি বলতে চেয়েছেন 2 উপজেলায় উন্নয়নের জন্য 25 কোটি টাকা নিয়েছেন আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। সে রাতেই ফেসবুক পোস্টে হাসনাত অভিযোগ করেন, রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝেই ওই বক্তব্য দিয়েছেন প্রশাসক। হাসনাতের দাবি, দেবিদ্বার উপজেলার জন্য দেওয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যয় হয়েছে। সেই ব্যয়ের প্রতিটি টাকার হিসাব সরকারি নথিতে সংরক্ষিত আছে। ই টেন্ডারে হওয়া 5 কোটি টাকা ব্যয়ের একটি হিসেবও উপস্থাপন করা হয় ওই পোস্টের কমেন্টে। শনিবার রাতেই এই অভিযোগ অস্বীকার করে প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদও। পরদিন দুপুরে রাজধানীর কালশী বস্তিবাসীর মাঝে খাবার বিতরণকালে সাবেক উপদেষ্টা বিএনপির প্রশাসক নিয়োগের সমালোচনা করেন। বলেন, প্রশাসক জানেন না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। বিএনপি কিছু শিক্ষিত লোকদেরকে প্রশাসক হিসেবে বসানো দরকার ছিল সারা দেশে, অথবা তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার ছিল। ওই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপরে আবার হাসনাত আবদুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝাই না, আপনারা বরাদ্দ দিচ্ছেন। তাহলে আমরা এখানে তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে। এটাকে তো এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক।
এরই মধ্যে জেলা পরিষদ প্রশাসক আবারও প্রশ্ন ছুড়ে দিয়েছেন আসিফ আর হাসনাতের উদ্দেশ্যে। এক সাক্ষাৎকারে তিনি জানান, 2 উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক সে বরাদ্দ নিয়েছিলেন আসিফ হাসনাত। আমাদের জেলা পরিষদের মাধ্যমেই প্রকল্প নামে 15 কোটি মুরাদনগরে এবং দেবিদ্বারে 10 কোটি টাকা ওনারা নিয়ে গিয়েছে। কারণ ওরা যে টাকাটা নিছে তারা সেটা বলুক, ওরা নেয় নাই, ওরা তো আমার জেলা পরিষদের মাধ্যমে এটা নিয়েছে। এতে অন্যান্য উপজেলার সাথে ব্যাপক বৈষম্য হয়েছে বলে মন্তব্য করেছেন প্রশাসক। বলেন, হাসনাতের সাথে তার ফোনালাপের খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। পাশাপাশি উপজেলাগুলোতে দেখা গেছে কোথাও 10 লাখ 20 লাখ বৈষম্যের কথা বলে আন্দোলন করা হয়েছে। যারাই এই আন্দোলনে ছিল এরাই বৈষম্যের সৃষ্টি করেছে। ফোনে হাসনাত আব্দুল্লাহর সাথে আমার কথা হয়েছে, পুরা ভিডিওটা সে ছাড়ে নাই। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সরকারি দলের লোকজনের কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে, এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। গ্র্যাজুয়ালি আরও অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটিতে 5 জন সদস্য দেওয়ার বিষয়ে বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দল থেকে নাম না পাওয়া গেলে সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরেই এগোনো হবে। আমাদের পক্ষ থেকে 7 জন রেখেছি, 5 জন অন্যান্য দলের প্রতিনিধি যারা আছেন, স্বতন্ত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে রেখেছি, আর 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার শুনানি সোমবার। চার্জশিট গ্রহণ করা হলে বিচার কাজ শুরু হবে। ঈদের আগেই এই মামলায় 2 জনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপরই মামলাটির বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে 1 জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। গত 19 মে সকালে পল্লবীর একটি বাসা থেকে রক্তাক্ত এবং খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ। পরদিনই নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। হাম পরিস্থিতির খবর। হামের উপসর্গে ঢাকা এবং বরিশালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 585 জনে। এখনও ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। উপসর্গ নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা। চিকিৎসকদের পরামর্শ, টিকা গ্রহণের পাশাপাশি আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল পানীয় গ্রহণ করতে হবে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে আসেন এদিনও, যাদের বেশিরভাগই শিশু। চিকিৎসার পাশাপাশি আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল পানীয় গ্রহণের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আদ্দিন হাসপাতালে অভিযানে গিয়ে দেখা মিলল অপরিচ্ছন্ন পরিবেশে। রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অস্বাস্থ্যকর পরিবেশের কারণে 3 লাখ টাকা অর্থদণ্ড করেন। এদিকে রোববারও সাংবাদিকদের উপর চড়াও হন আদ্দিন হাসপাতালের স্টাফরা। এদিকে হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। রাজধানী বনশ্রীর বাসায় যান তদন্ত কমিটির সদস্যরা। এই সময় 2 শিশুর বাবা মায়ের সাথে কথা বলেন তারা। অবশ্য এসব বিষয়ে এখনই বিস্তারিত বলতে চায় না তদন্ত কমিটি। বেঁধে দেয়া সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে। এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। ওদিনকে নার্সও ছিল না, ডাক্তারও ছিল না, আসিলে 2-1 জন আয়া, নার্স ডাক্তার কেউ ছিল। যদি তখন ওখানে নার্সেরা ডক্টররা আমাদের দিকে এগিয়ে আসতো তাহলে আমাদের বাচ্চারা অত অসুস্থ থাকতো না, আর এত বাচ্চা মারাও যেত।
পিরোজপুরে একই গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসী বলছে ব্রিটিশ ধাতব পিলার সন্ধান করতে গিয়ে তারা মারা গিয়েছেন। পুলিশ বলছে হত্যার কোনো আলামত মেলেনি। কিভাবে ঘটনার কেনই বা মৃত্যু তা জানে না কেউ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, তবে এখনও কোনো মামলা হয়নি। এই ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন। স্থানীয়রা জানায় যেখানে তাদের মরদেহ পাওয়া যায় তার পাশেই রাতের আধারে বড় একটি গর্ত খোঁড়া হয়েছিল। গ্রামবাসীর ধারণা মাটির নিচে থাকা পুরনো ধাতব ব্রিটিশ পিলার খুঁজতে গিয়েছিলেন তারা। নিহতদের পরিবারের দাবি কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানে না কেউ। নিহত সাগরের ভাই জানান রাতে তাদের বাড়িতে অচেনা তিনজনকে দেখতে পান তিনি। পরে তাদের পিছু নিলে বাড়ির পাশে সাগরের মরদেহ পড়ে থাকতে দেখেন। টাঙ্গাইলে নিখোঁজের 7 দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে উদ্ধার হয় আরিফের মরদেহ। পুলিশ জানায় 1 সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হন আরিফ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এদিকে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান ঘটনার সাথে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছেন। এদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আর সেই তথ্যের ভিত্তিতেই সিরাজগঞ্জের যমুনা নদী থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলা সদরের নন্দীপাড়ায় ইনাতখানী এবং পুরানবাগ এলাকায় বাসিন্দাদের মধ্যেই সংঘর্ষ হয়। পুলিশ জানায় নন্দীপাড়া খেলার মাঠে কে আগে ফুটবল খেলবে তা নিয়ে 2 এলাকার যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। প্রায় ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সারা দেশে 56.5 লাখ চামড়া সংরক্ষিত হয়েছে এবারের ঈদে, যা প্রত্যাশার চেয়ে বেশি, এমনটাই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেটের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনা সভা শেষে মন্ত্রী বলেন সংরক্ষিত চামড়া কেনার ক্ষেত্রে সরকার যদি ধীর গতি দেখে তাহলে প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। আগামীতে চামড়ার সংরক্ষণ বাড়ানোর উদ্যোগের কথা জানান মন্ত্রী। বলেন সরকার বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউস নির্মাণের কথা ভাবছে। ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রা শুরুতেই ট্রেনে খুব একটা স্বস্তি ছিল না। এখনও পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছে না। রোববার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদেরও অনেকে ধরেছেন বাড়ির পথ। ফলে 2 মুখী যাত্রীর চাপই ছিল। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলের কারণে। রেল কর্তৃপক্ষ বলছে বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে ছেড়েছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনের মধ্যেই ফিরতি যাত্রা আরও বাড়বে। অন্যদিকে সড়ক পথে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছেন নগরবাসী। তেমন চাপ নেই সড়ক বা মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজটের দেখা মেলেনি। স্বস্তিতে এই পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ কর্মস্থলে ফিরেছে মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। এদিকে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের র্যালিতে অংশ নিতে গিয়ে 85,000 টাকা জরিমানা গুনেছেন 4 সমর্থক। রোববার বিকেলে শহরের টাউন ফুটবল মাঠে অভিযান পরিচালনা করে উচ্চ শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে 4টি মোটরসাইকেল জব্দ করা হয়। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামলা দেওয়ার পাশাপাশি মোট 85,000 টাকা জরিমানা করা হয়। এর আগে টাউন ফুটবল মাঠ থেকে র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ব্রাজিলের সমর্থকরা। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।